এরপরে পাহাড়ের নিচে শুয়ে শুয়ে যেতে হবে, মানে যেখান থেকে আপনি না পারবেন বসে, না পারবেন দাঁড়িয়ে যেতে। কোথায়? ওই সেখানে। ও সর্বনাশ, বাবা আমি যাবো কি করে ওখান থেকে? তোমার মাথাটা লেগে যাবে তো। তুমি গিয়ে আমাকে টেনে নামি না ওখান থেকে, না হলে আমি যেতে পারবো না। আপনি ছেড়ে দিন। মাথা লেগেছে নাকি? আরে আস্তে আস্তে নাও। ও বাবা এসো গো। নিচে ওই রাস্তাটা দিয়ে তো আরো সরু। এটা নামে যাবে পাথরে। আমি যাবো না তাহলে। স্লিপ করে চলে আসে। ও বাচ্চা যাবে না, বাড়িতে গিয়ে বলবে, আর ও দাদু ঠাম্মি আছে না, বকাবকি করবে আমাদেরকে। चप्पल वहाँ खोल दीजिए। गिरा दी मम्मी लोग, वो आगे पहुँचा देगा। 50 টাকা হয়ে গেল তো? পড়ে যাচ্ছি। এবার যাওয়া যাবে নিচে বাচ্চা নিয়ে? আমি তো নামতে পারছি না। আমার না না। আরে এসে যা না না বাবা আসো। হাতের উপর ভর দিয়ে উঠতে হবে। না পুরো শুয়ে, কোনো বসার প্লেস নেই, না, একদম শুয়েই নামতে হবে এখান থেকে। বসার কোনো সিধা যেতে পারবে না, এরকম এখানে এইভাবে সাইড হয়ে যেতে হবে, দেওয়াল ঘষে ঘষে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা। দেওঘরের টাওয়ার চকের আশেপাশের মার্কেটও বেশ জমে উঠেছে। এখানে আপনি খাবারের দোকান থেকে শুরু করে কেনাকাটার রকমারি দোকানপাট পাবেন, যেখানে ঘুরতে ঘুরতে আপনার সময় কোত্থেকে কেটে যাবে বুঝতেই পারবেন না। হোটেল মধুবন থেকে আমি এক প্লেট ছোলে ভাটুরে নিচ্ছি 100 টাকা দাম রাতে খাওয়ার জন্য। আর আমার মেয়ে খাবে বিরিয়ানি, জানেন, ওর জন্য বিরিয়ানি নিতে হবে। এখন সন্ধ্যা 7:30 বাজে। আমরা হোটেল থেকে খাবারগুলো পার্সেল করিয়ে নিয়ে এসেছি। ওখানে বসে খাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু বাড়ি থেকে থালা টালাগুলো নিয়ে এসেছি সঙ্গে করে, একটুখানি বসে আরামে খাওয়া যায় যাতে, সেই জন্য। আর সেই কারণে আর ওখানে বসে খেলাম না। ও নিয়েছে চিকেন বিরিয়ানি 1 প্লেট, 160 টাকা দাম ছিল। ডিমটা নেওয়া হয়নি বলে 150 টাকা। আর আমার জন্য 1 প্লেট ছোলে ভাটুরে এখানে প্যাক করা আছে। এখন বাজে রাত্রি 8টা। এইমাত্র আমরা রাতের খাবারটা শেষ করলাম, তারপরে আমার মেয়েকে একটু পড়তে বসিয়েছি। আর ফ্যামিলি নিয়ে যেহেতু আমাকে ঘুরতে হয়, তাই একটু না এইগুলো মেনে চললে হয় না। বাচ্চা মানুষ তো, এত ঘন ঘন ঘুরতে বেরোলে ওকে যদি না পড়াই তাহলে ও সব ভুলে যাবে। সঙ্গে করে তাই বই খাতা নিয়ে এসেছি। এখন একটু পড়াশোনার কাজকর্ম চলবে ঘন্টা 1.5-2। এমনিতেও বাড়ি থাকলে আমরা ঘুমোই ধরুন 12টা, কোনদিন 12:30, কোনদিনও বা 1টা বেজে যায়। তাই এখন একটু পড়াশোনা হয়ে যাক, তারপরে একটু গান বাজনাও হবে। আপনারা ওকে ভালোবাসেন, যথেষ্ট আশীর্বাদও করেন অনেকে। এখন বাজে রাত্রি 9:40। পড়াশোনা শেষ করে আমার সোনামা এবার একটু মেলোডিকা নিয়ে বের করছে, গান বাজনা একটু প্র্যাকটিস হবে। কারণ বড় বড় ইনস্ট্রুমেন্টগুলো তো আর বয়ে নিয়ে আসা সম্ভব হয় না, এটা ছোটো মতো হয়, তাই নিয়ে আসতেও সুবিধা। দেওঘরে সাইট সিংয়ের জন্য অটো এসে সামনে অপেক্ষা করছে। ভাড়া লাগছে আজকে আমাদের 800 টাকা। 4 সিটার গাড়িও ছিল, আপনারা চাইলে 4 সিটার গাড়ি নিয়েও ঘুরতে পারেন। টাওয়ার চক থেকে গাড়ি ছাড়ার প্রায় মিনিট 7-এর মধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য বদ্রীনাথ মন্দির। সামনেই মন্দির আছে, সুন্দর বটগাছের নিচে, চলুন এগিয়ে যাই। দেওঘর সাইট সিং ঘুরে দেখার জন্য সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি। এখানে একটি অটোর ভাড়া পড়ছে প্রায় 800 থেকে 1000 টাকার মধ্যে। ঘুরিয়ে দেখাবে 8টি জায়গা। ঘুরে দেখতে আপনার কম করে হলেও 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে।
সকালবেলা এখন ভগবানের কাছে ফুল দিয়ে সাজানো চলছে। পণ্ডিতজি একটু পরেই পুজোয় বসবে। এই বদ্রীনাথ মন্দিরের পাশে আরো দু একটা মন্দির আছে, চলুন সেগুলো দেখে আসি। এখানে অনেকগুলো মন্দির আছে, পরপর আপনারা দেখতে পাবেন। আজ সোমবার, তাই বাবা মহাদেবের পূজার্চনা চলছে। সকালবেলা আজকে আমাদের ঘোরার প্রথম বাবা মহাদেবের দর্শন দিয়ে শুরু করলাম, খুবই ভালো লাগছে। প্রথমে গেলাম শিব দুর্গা মন্দির, তারপরে শুধু শিব মন্দির, আর এখন এখানে একদম শেষে রয়েছে মা কালীর মন্দির। এখান থেকে দেখে এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। নবদুর্গা মন্দিরে মায়ের দর্শন হয়ে গেছে, এবার চলেছি পরের গন্তব্যে। চলুন অটো থেকে আবার উঠে পড়ি। 4 সিটার গাড়িও ছিল, আপনারা চাইলে 4 সিটার গাড়ি নিয়ে ঘুরতেও পারেন। সেক্ষেত্রে 4 সিটার গাড়ির ভাড়া লাগে 1,500 টাকা। এখন আপনারা যে আম গাছটা দেখছেন অনেক পুরনো এবং শেপটা এত সুন্দর হয়েছে, নিচ থেকে পুরো ডালপালাগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে যেন ওপর পর্যন্ত সাজিয়ে রাখা আছে। প্রকৃতির এই অপূর্ব দৃশ্যগুলো দেখার জন্য ছুটে আসতে হয়, খুব ভালো লাগে। এখন আমি দাঁড়িয়ে আছি একটা কাঠচাপা গাছের নিচে। এই কাঠচাপার গাছটার গোড়া দেখুন কত মোটা, অনেক পুরনো এই গাছটা। এটা হচ্ছে হলুদ আর সাদা কাঠচাপার গাছ, নিচে দু একটা ফুলও পড়ে আছে। কাঠচাপার অনেকগুলো ভ্যারাইটি হয়, এটা হচ্ছে হলুদ আর সাদা। এইখানে নিচে পড়েও আছে দেখুন, এইটা হচ্ছে এই ফুলের গাছ। এখানে যে উনুনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই উনুনে দুর্গাপুজোর সময় এই বড় বড় কড়াইতে রান্না বান্না হয়, ভোগ রান্না হয়, ভাত ডাল সবজি এইসব রান্না হয়, খিচুড়িও হয়। পরপর দুটো কড়াই বসানো আছে, এখন দেখতে পাচ্ছেন, তখনই এগুলোতে রান্না বান্না শুরু হবে। আর এই যে বড় আটচালা মতো করা আছে, এখানে বসিয়ে খাওয়ানো হয়। এই আশ্রমের ভেতরে বেশ অনেকটা বড় এরিয়া, আপনারা আসলে ঘুরবেন, ভালো লাগবে। ভেতরে রাধাকৃষ্ণ মন্দির আছে, শিব মন্দিরও আছে, বেশ অনেকগুলো মন্দির আছে। বালানন্দ ব্রহ্মচারী যিনি এই গাড়িগুলো ব্যবহার করতেন, সেই গাড়িগুলো আছে ভিতরে প্রায় গোটা 3-4। সব কিছু ঘুরে দেখতে না হলেও আপনার কম করে 30 মিনিট সময় তো লাগবেই। চলুন এবার আমরা বেরিয়ে যাই, যাবো আজকে আমাদের পরবর্তী গন্তব্যে। আশ্রমের ভেতরে কোনো রকমভাবে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি। আপনারা আসলে অবশ্যই ঘুরে দেখবেন। আর এখান থেকে মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ভেতরটা ঘুরবেন, খুব ভালো লাগবে। এরপরে এখন চলেছি নলাখা মন্দির। এই মন্দিরটা তৈরি করতে তখন খরচ হয়েছিল 9 লক্ষ টাকা। বেশ খানিকটা রাস্তা হেঁটে যেতে হবে, রাস্তাটা সুন্দর চওড়া, গাছপালা দিয়ে ঘেরা। আর এখন রোদ উঠেছে প্রচুর, এক সাইডে পুরো এই পাশে গাছপালা নেই, আর ছাতাটাও আমি গাড়িতে ফেলে এসেছি। মন্দিরে যাওয়ার পথে রাস্তার পাশে দেখতে পাবেন এরকম দোকানপাট রয়েছে। এখানে শাঁখ আছে, রুদ্রাক্ষের বেশ কিছু ভ্যারাইটিও পাওয়া যাচ্ছে, যদি মনে হয় নিতে পারেন। ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত এই নওলাখা মন্দির। কলকাতার পাথুরিঘাটের রানী চারুশীলা দেবী 1940-এর দশকে 9 লক্ষ টাকা ব্যয় করে এই মন্দিরটি নির্মাণ করান, যে কারণে এই মন্দিরটির নাম হয় নওলাখা মন্দির। এখানে মূল বিগ্রহ হল রাধা ও কৃষ্ণের মূর্তি। রানী চারুশীলা দেবীর ছেলে ও স্বামীর অকাল মৃত্যুর পর সন্ত বালানন্দ ব্রহ্মচারীর পরামর্শে তিনি এই মন্দিরটি তৈরি করান। এটি অনেকটা পশ্চিমবঙ্গের বেলুর মঠের রামকৃষ্ণ মন্দিরের আদলে তৈরি। এই মন্দিরটির উচ্চতা প্রায় 146 ফুট। শান্ত পরিবেশ আর সুন্দর উদ্যান দিয়ে সাজানো এই মন্দির। মন্দিরে প্রবেশের আগে সোজা যখন হেঁটে আসবেন, দেখবেন এখানে একটা বেঞ্চ মতো আছে। যদি আমার মতো একটু হাঁপিয়ে পড়েন, বসে নেবেন, না হলে আবার এদিক থেকে গিয়ে একটুখানি ওপরে ওই যে ওঠার সিঁড়ি আছে, চলুন ওপরে উঠি। ওপরে বেশ এই জায়গাটা অনেকটাই বড় সড়ো আর ঠান্ডা।
মেঝেতে বসতে খুব ভালো লেগেছে, তাই ঘুরতে একটু দেরি হয় হোক এখানে একটু বসে কিছুক্ষণ সময় কাটাই, খুব শান্তি লাগছে। আর চারিদিকে পুরো সবুজের আচ্ছাদন, গাছপালা দিয়ে ভরা একদম। এই মন্দিরে আজকে স্থানীয় মানুষজন অনেকেই এসছেন, তাদের লোকাল রীতি অনুযায়ী সেই সব নিয়মকানুন পালন করছেন এখন। এখানের পরিবেশ এতটাই সুন্দর, আসলে আপনার কিছুক্ষণ বসতে ইচ্ছা হবেই। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে এগিয়ে চলব পরবর্তী গন্তব্যের দিকে। আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম সকাল 8টায়, এখন বাজে সকাল 10টা। নওলাখা মন্দির থেকে 2-3 মিনিট গাড়ি চলেছে, তারপর এখন আমরা চলেছি এই যে আশ্রমের ভেতরে যেতে হবে। এই আশ্রমটার নাম হলো জগৎবন্ধু আশ্রম। চলুন ভেতরে যাই, এসো। ছাতা নেবো? এখানে আশ্রমের ভেতরের এরিয়াটা হয়তো অনেকটা বড় নয়, কিন্তু প্রকৃতির একদম কোলে, প্রচুর গাছগাছালিতে ভরা। আর এখানে দেখতে পাচ্ছেন এই চালদা গাছের নিচে পুজো টুজো হয়েছে, গাছের গায়ে শাঁখা বাঁধা আছে, শাড়িও পরানো আছে। কোনো রকম এখানকার লোকাল রিচুয়ালস পালন করা হয়। আর মূল মন্দিরটা হচ্ছে তার ঠিক ওই পাশে ডান দিকে, ওপর ওই সাদা মতো ওটাই। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য তপোবন পাহাড়ে। তপোবন পাহাড়ে ওঠার সময় পার্কিংয়ে দেখতে পাবেন প্রচুর দোকানপাট রয়েছে, এখান থেকে কিছু খাবার খেতে পারেন। তেলে ভাজা আছে, চিপস, চকলেট, ভাতের অপশানও পাবেন। আমরা 1 লিটার জল নিয়েছি একটা, আর একটা আমুল কুল নিয়েছি। তপোবন পাহাড়ে ওঠার রাস্তা হচ্ছে এইটা, দুদিকে দোকানপাট আছে আর মাঝখান থেকে রাস্তা চলে গেছে। চলুন রাস্তা দিয়ে ওপরে উঠি। এই পাহাড়ে ওঠার সময় সঙ্গে অবশ্যই একজন গাইড নিয়ে নেবেন, কারণ পাহাড়ে ওঠার সময় কিছু কিছু জায়গায় রাস্তা খুবই সংকীর্ণ। সঙ্গে একজন থাকলে আপনার যেতে অনেকটা সুবিধে হবে। এই সামনের সিঁড়ি দিয়েই আপনাকে পাহাড়ে ওঠা শুরু করতে হবে। প্রথমে যখন গাড়ি থেকে নামি আমরা পার্কিংয়ে, ওখানে গাইডের জন্য আমরা বেশ একটুখানি ওপরে উঠে এসেছি। যে গুহাটা আছে সেই গুহার ঠিক ওপরে এখান থেকে একজন গাইড নিয়েছি। আপনি যাবেন তো? হ্যাঁ, ভালো করে দেখিয়ে দেবো মা সব জায়গা। আর ছোলাগুলো নেবেন না, ছোলা নিলে 100-200 টাকা নিয়ে। আমাদের গাইড আমাদের সামনে চলেছে, ওই অরেঞ্জ কালারের ধুতি পরা, গায়ে সাদা গেঞ্জি পরছেন, বয়স্ক লোক, ওনার সঙ্গে আমরা চলেছি এখন। এইরকম বেশ অনেকটা চড়াই বেয়ে আপনাকে ওপরে উঠতে হবে, তাই সঙ্গে একটি জলের বোতল রাখতে হবে। ওপরে ওঠার সময় কিছু কিছু জায়গায় পাথর এরকম করা আছে বসার জন্য। খানিকটা উঠে এসে আমরা একটু বসেছি, তারপরে আবার হাঁটবো। প্রচণ্ড রোদ তো, তাই গরমের মধ্যে একটু রেস্ট নিয়ে গেলে হাঁটতে সুবিধা হবে, নাহলে কষ্ট হবে। হাঁটতে হাঁটতে বিভিন্ন জায়গায় গুহার মধ্যে দেখতে পাবেন অনেক বিগ্রহ রাখা আছে। তপোবন পাহাড়ের উপরে আমরা খানিকটা উঠে এসেছি। উঠে আসার পরে দেখতে পাবেন এইরকম খুব সুন্দর ভিউ, আর এখান থেকে দেখা যাচ্ছে দূরে ওই ত্রিকুট পাহাড়। পাহাড়ের উপরে এই রোদের সময় ছাতা নিয়ে না উঠলে উঠতে পারবেন না। এই তপোবন পাহাড় দেওঘর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত, যা তপোনাথ মহাদেবের মন্দির। এখানে বেশ কয়েকটি গুহার ভেতরে গেলে আপনি দেখতে পাবেন বিভিন্ন জায়গায় ভগবানের বিগ্রহ রাখা আছে। পৌরাণিক কাহিনী অনুসারে এটি ঋষি বাল্মীকির তপস্যা স্থল। এখানে রাবণ শিবের বর পাওয়ার জন্য ধ্যান করেছিলেন। এখানকার একটি ফাটল ধরা পাথরের ভেতরে স্বাভাবিকভাবে গঠিত হনুমানের ছবি আজও বিদ্যমান। দূরে ওই যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে সীতাকুণ্ড। ওখানে মা সীতা স্নান করে এই জায়গাটাতে বিশ্রাম নিয়েছিলেন। আমরা এখন পাহাড়ে যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটা। এখান থেকে যতদূর চোখ যায় চারিদিকে নিচের দৃশ্যগুলো খুবই সুন্দর, পাহাড় দেখা যাচ্ছে। যদি শীতকালে আসেন খুব ভালো লাগবে। এখানে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ প্রকৃতি দেখলাম, নিচের দিকে দৃশ্যটা দেখলাম।
এরপরে খানিকটা ওপরে উঠে যাব, ওপরে ওই যে দেখা যাচ্ছে পতাকা ওখানে উঠছে, ওখানেই যাব আমরা। নিচে আমরা এখন গুহায় নেমে চলেছি, ভেতরে পরপর সিঁড়ি করা আছে, বসে বসে নিচে নামতে হবে। ও বাচ্চা যাবে না, বাড়ি থেকে বলবে, আর ও দাদু ঠাম্মি আছে না, বকাবকি করবে আমাদেরকে। আমাদের গাইড বাবু অনেক করে বলেছিলেন যে নিচে নামার জন্য, কিন্তু আমার মেয়ে ভয় পাচ্ছে বলে আর নিচে নামলাম না। এখানে অন্ধকারে প্রদীপের আলোয় পূজা পাঠের ব্যবস্থা আছে। এসে চারটে নামবে, আপনি বসে কাছে এসে নামেছে, কোনো ভয় নেই, কোনো ভয় না, অসুবিধা না। এরপরে এরকম পাথরের রাস্তা দিয়ে তার মাঝখান থেকে আপনাদেরকে যেতে হবে হনুমান মন্দির। কিছুটা আসার পরে রাস্তা বেশ সংকীর্ণ, একটু সাবধানে যাবেন। চারিদিকে গাছে গাছে হনুমান ছোটাছুটি করছে গাছপালার মধ্যে। এখানে সামনে খাবারও বিক্রি হচ্ছে হনুমানকে খাওয়ানোর জন্য। প্রথমে কিছুটা স্বাভাবিক রাস্তায় আসার পর থেকেই শুরু হবে এই রকম সংকীর্ণ রাস্তা। আপনাদের যদি এই রকম সংকীর্ণ রাস্তায় উঠতে অসুবিধে হয় কিংবা শারীরিকভাবে কোনো রকম সমস্যা থেকে থাকে, এই রাস্তায় নাও আসতে পারেন, অর্থাৎ নিচে ফিরে আসুন। আর আস্তে আস্তে নাও। ও বাবা এসো গো। এইগুলো ধরো মা, আমি নাহলে যেতে পারবো না। ধরো। ফেরার সময় এই রাস্তায় আসবো তো? না, নিচে চলে যাবে। নিচে ওই রাস্তাটা দিয়ে তো আরো সরু, ওইটা দিয়ে যাবো না, এইটা দিয়ে ফিরবো। এটা নামে যাবে পাথরে। আমি যাবো না তাহলে। কি যাবো না চলো। আমিও এই পথে যেতে একটু ভয় পাচ্ছিলাম, তবুও আপনাদেরকে নিয়ে এগিয়ে চললাম। হনুমান মন্দির আমরা এখন যাচ্ছি। প্রথমেই দেখালাম যে সীতা গুহা, এরপরে হনুমান মন্দির, আর তারপরে রাবণ গুহা আছে। আসার রাস্তাটা বেশ সংকীর্ণ, কিছু কিছু জায়গায় পাথরগুলো এমন উঁচু হয়ে আছে, আসতে একটু অসুবিধাই হবে। যদি আপনাদের মনে হয় তাহলে আসবেন, না হলে একটু চিন্তা ভাবনা করে ফিরে যাবেন। রোদে পাথর পুরো গরম হয়ে আছে, স্লিপ করে চলে যাবে। হ্যাঁ স্লিপ করে চলে এসেছে। তাই তো যাচ্ছি। প্রত্যেকটা জায়গা থেকে দূরে ওই ত্রিকুট পাহাড়, তার কোলে এই সুন্দর সবুজ ভ্যালির সুন্দর দৃশ্য দেখতে পাবেন। গিয়ে ভিউ পয়েন্টে দাঁড়াবেন, নিচের ভিউগুলো দেখলে মন পুরো জুড়িয়ে যাবে, সে যত গরম হোক না কেন। পায়ে আমার যেন আগুন টাইপের কিছু একটা চলে আসছে। বাবা পাথরগুলো এত গরম। এখন আমরা গুহার ভেতর থেকে এবারে নিচের দিকে নামবো, আর যাওয়ার পথে হনুমান মন্দির আর রাবণ গুহা পড়বে। गिराना होगा बाबू। चप्पल वहाँ खोल दीजिए, হ্যাঁ गिरा दी मम्मी को, वो आगे पहुँचा देगा। আমি কি করব? আমি যাবো না। এরপর গুহার ভেতরে ঢোকার জন্য মন্দির আছে, তাই জুতো এখানে খুলে দিতে হবে। আর এখানে লেখা আছে জুতো চপ্পল নিচে ছুঁড়ে দেওয়ার রাস্তা। আমাদের সঙ্গে যিনি গাইড আছে উনি জুতোগুলো নিয়ে এখান থেকে নিচে দিয়ে দেবেন ছুঁড়ে, আর আমরা ওই মন্দির থেকে ভেতর দিয়ে গিয়ে নিচ থেকে জুতোটা নিয়ে নেব। মা শিওর পারবে। प्रसाद लाए हैं क्या सर? बैठ जाइए सर, माथा ठेकाइए हनुमान जी का दरबार में। এটাই হলো সেই হনুমান মন্দির, আর ঠিক এরপর থেকেই রাস্তা আরো সংকীর্ণ হতে শুরু হচ্ছে। পড়ে যাচ্ছি। যাওয়া যাবে নিচে বাচ্চা নিয়ে? আমি তো নামতে পারছি না। আমার ये কোথা থেকে যাবো? बस चल रास्ता। নোংরা তো এখানে। এটা দিয়ে? हाँ বাবা खाली बहाना मार दिया, खाली बहाना मारा। बादली হনুমান মন্দিরের ভেতর থেকে আসার সময় এই পাথর দিয়ে আপনাদেরকে নামতে হবে, আর সেখানে বাদুড়ের প্রচুর পটি পড়েছে, গন্ধ বেরোচ্ছে খুব। হাত ধুতে হবে জল নিয়ে। আমার মেয়ে জীবনের প্রথম এইরকম ভাবে মন্দির দর্শন করে করে নিচে নামছে। খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে একটু অসুবিধা হবে, সাবধানে একটু আসতে হবে। মেলাতে পারছি না।
নিচে নামার রাস্তাটা এবার দেখুন, এখান থেকে ওই যে সরু গুহার ভিতর থেকে চলে গেছে দেখতে পাচ্ছেন, ওখান থেকেই নামতে হবে। চলো। চলে যাচ্ছে এত। এ আমি যাবো কি করে রে বাবা? রাবণ গুহা আরো নিচে। এইমাত্র যে রাস্তাটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে হনুমান মন্দিরের রাস্তা, সেইখানেই এখন যাচ্ছি সবে। এর পরে আছে রাবণ গুহা। সবাই নিয়ে যায়, এখানে নিয়ে যাওয়াটা ऐसे एड्रेस कराना है, तक पता है सिंदूर चढ़ाना है, इस दिन का लेप होता है शनि और मंगल का सिर्फ छुआना है। इनका जो विशेष दिन है शनि मंगल सिंगार। না না আরে এসে না বাবা আসো হাতের উপর ভর দিয়ে উঠাও না দুটো না না আপনি ছেড়ে দিন। মাথা লেগেছে নাকি? पीछे हो जाइएगा। আস্তে আস্তে এইভাবে নামতে হবে হনুমান মন্দির থেকে। এবার আমরা নিচে নামার দিকে রাস্তায় চলেছি। গরম খুব একটা লাগছে না, কিন্তু সাবধানে মানে এই সাবধানে সাবধানে। এরপরে পাহাড়ের নিচে শুয়ে শুয়ে যেতে হবে, মানে যেখান থেকে আপনি না পারবেন বসে, না পারবেন দাঁড়িয়ে যেতে। কোথায়? ওই সেখানে ও সর্বনাশ! যাও বাবা আরে যেতে তো হবে, এসেছি যাবো না। এ বাবা, আমি যাবো কি করে এখান থেকে? তোমার মাথায় লেগে যাবে তো। তুমি গিয়ে আমাকে টেনে নামি না ওখান থেকে, না হলে আমি যেতে পারবো না। সরে যান, আপনি জুতোটা ফেলে দিই। সরে যান একটু। আমারটাও ফেলে দাও, আমার জুতোগুলো ফেলে দাও। यहाँ जितना हम लोग रिक्वेस्ट करते हैं ना उतना झंडा लगता है। পাপা गाइड है जो पुराना है वही इधर आ सकेगा, तो उसमें दूसरा कोई नहीं हो सकता। হাই হাই আমি যাব কি করে? কাতুয়ে নামো জয় শ্রীরাম বলে বলে হনুমান জি আমাকে পার কর। ভেতর থেকে এইভাবে শুয়ে শুয়ে নামতে হবে। আমার জুতো কই? ওই যাই तो आगे रखना, पीठ को पीछे পুরো শুয়ে, কোনো বসার প্লেস নেই, না, একদম শুয়েই নামতে হবে এখান থেকে। বসার কোনো এটা রাবণ গুহা। রাবণ তপস্যা করছিল, তাতে জন্য হনুমান ভঙ্গ করছিল। এই রাস্তা আমি কিন্তু দেবো না, থাকতে হবে ওখানে। না, এবার তো আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। কত কি দেখ 5 मिनट का रास्ता है, हम गया तक। এবার আমরা চলেছি রাবণ গুহায়। হনুমান মন্দির থেকে দেখে পাশ থেকে একদম আসার রাস্তা, শুয়ে দাঁড়িয়ে হেঁটে চলে এলাম। চলুন। হাই, রাস্তা কোথায়? রাবণ গুহা থেকে আমরা বেরোচ্ছি এইমাত্র। উফ, বাবা, এই তো বেরিয়ে। চলো চলো চলো। দাঁড়াও। हमारा ऐसा सीधा जाते पारबे ना, এরকম এরকম এখানে এইভাবে সাইড হয়ে যেতে হবে, দেওয়াল ঘষে ঘষে। চলে এলাম, চলুন। রাখো। ভালোই লাগলো বেশ, পুরো এই রাস্তাটা আসতে খুব একটা অসুবিধা হয়নি। তবে গাইডম্যান একজন সত্যিকারের দরকার। আমাদের সঙ্গে বাবু ঘুরিয়ে দেখাচ্ছেন, আরও আছে পরপর অনেকেই। গাইড আপনারা নিচ থেকে পেয়ে যাবেন, নিয়ে আসবেন, তাহলে আপনাদের রাস্তায় সুবিধা হবে। আমাদের পাহাড়ের ভেতরে অ্যাডভেঞ্চার কমপ্লিট হয়ে গেছে। এবারে ভালো সিঁড়ি পেয়ে গেছি, নিচে নেমে যাওয়ার রাস্তা। যদি হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা না থাকে তাহলে আসবেন, ভালো লাগবে বেশ। ভালো লাগে পা না? কাঁপছে এখন। পা কাঁপছে? দিন, আমাকে জল আর ছাতা দিয়ে দিন। পাহাড়ে ওঠার সময় কিংবা এই নামার সময়ও দেখবেন যে লেবু জল বিক্রি হচ্ছে, কারণ এই গরমে সত্যিই কষ্ট হয়। আর সেখানে 1 গ্লাস লেবু জল খেলে শান্তি পাওয়া যায়। 1 গ্লাস জলের দাম 10 টাকা। আমরা উঠেছিলাম ডান দিক থেকে, আর হনুমান মন্দির, রাবণ গুহা সব কিছু দেখে নেমেছি বাম দিক থেকে একদম এই সিঁড়ির মুখে। আমরা এখন নেমে চলেছি। গাড়ি যেখানে পার্কিং করে আছে সেই পার্কিংয়ে একদম সামনেই দেখতে পাচ্ছেন। আর এই পাহাড়ে ওঠার সময় রাস্তার দুদিকে অনেক দোকানপাট আছে কেনাকাটা করার জন্য। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর সব সময় মনের কথা শুনে চলবেন।